Welcome to my channel The Knowledge Hub Pro. আগের ক্লাসে আমরা শিখেছিলাম সেন্টেন্স এবং অর্থ অনুযায়ী সেন্টেন্সকে যে চার ভাগে ভাগ করা যায়: ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই চারটে বাক্য নিয়ে আগের ক্লাসে আলোচনা হয়েছিল। আজকের ক্লাসে আলোচনা করব সেন্টেন্স এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, বাক্যের গঠন অনুসারে সেন্টেন্সকে যে চারটে ভাগে ভাগ করা যায়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এই চারটে সেন্টেন্স সম্পর্কে আজকে বিশদ জানবো, তার গ্রামার রুলস কি এবং কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবো সে সম্পর্কে বিশদ আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ স্কিপ করলে মূল্যবান অংশ মিস যদি তোমরা করে যাও তাহলে তোমরা আজকের এই যে লেসনটা কমপ্লেক্স কম্পাউন্ড এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের উপরে যে আলোচনাটা, সে আলোচনাটা তোমরা টোটালি মিস করবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আমরা আগের ক্লাসে বলেছিলাম যে বাক্য এবং বাক্যের অর্থ অনুযায়ী there are 4 types of sentences according to meaning in English language. আজকে আমরা শিখব যে there are also 4 types of sentence according to structure. বাক্যের গঠন অনুসারে বাক্যকে চারটে ভাগে ভাগ করা যায়। সে চারটে ভাগ হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই চারটে বাক্য সম্পর্কে আজকে আমরা বিশদ জানবো। লেটস গেট স্টার্টেড। এক নম্বর যে বাক্যটা, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। সরল বাক্যের সংজ্ঞাটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সরল বাক্য? সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যের মধ্যে একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে। যে বাক্যের মধ্যে একটাই থাকবে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে যে বাক্যে একটা মেন ক্লজ থাকছে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব থাকছে, আমরা সেই বাক্যকে কি বলবো? সিম্পল সেন্টেন্স। আবারও বলছি, ভালো করে শুনে নাও। যে বাক্যের মধ্যে একটাই মেন ক্লজ বা একটাই প্রিন্সিপাল ক্লজ, একটাই প্রধান খণ্ড বাক্য থাকবে, অর্থাৎ সেই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই বাক্যকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স, সরল বাক্য। এবার চলো একটা উদাহরণ নিয়ে দেখা যাক, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি এখানে কি লিখেছি? সিমরান ইজ ডান্সিং। সিমরান ইজ ডান্সিং। সিমরান নাচছে, সিমরান নৃত্য করছে। এই বাক্যে দেখো একটাই ভার্ব আছে, যেটা কি? ডান্সিং। ডান্স থেকে ডান্সিং হয়েছে, কারণ বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে ডান্সিং হয়েছে। তাহলে ভার্বটা কি? ফাইনাল ভার্বটা হচ্ছে ডান্স। দেখো, সিমরান ইজ ডান্সিং, এটা একটাই মেন ক্লজ। এই বাক্যটা অর্থের জন্য অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজের উপরে নির্ভরশীল নয়, নিজেই অর্থের জন্য নিজেই পরিপূর্ণ। সিমরান ইজ ডান্সিং, সিমরান নাচছে, নিজে নিজে অর্থ প্রকাশ করছে। এখানে দেখো একটাই ফাইনাল ভার্ব কি আছে? ডান্সিং, ডান্স আছে, এবং একটাই মেন ক্লজ সিমরান ইজ ডান্সিং, এটা একটা মেন ক্লজ এবং অর্থের জন্য অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা কি জানলাম? যে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই মেন ক্লজ থাকবে, অর্থাৎ একটাই ফাইনাল ভার্ব থাকবে, আমরা সেই বাক্যকে বলবো সিম্পল সেন্টেন্স। সিমরান ইজ ডান্সিং, আই এম রিডিং, দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এই যে বাক্যগুলোতে একটাই ফাইনাল ভার্ব থাকবে, আমরা সেই ধরনের বাক্যকে কি বলবো? সিম্পল সেন্টেন্স। এবারে দেখা যাক যে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কি? জটিল বাক্য। আমরা জানলাম প্রথমে সিম্পল সেন্টেন্স সম্পর্কে, এবার দেখি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয়, জটিল বাক্য কাকে বলা হয়। দেখো, যে বাক্যের মধ্যে একটা মেন ক্লজ থাকবে এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ভালো করে শুনে নাও, যে বাক্যের মধ্যে একটাই মেন ক্লজ থাকছে, একটাই মেন ক্লজ, অর্থাৎ একটাই প্রিন্সিপাল ক্লজ, একটাই ডিপেন্ডেন্ট ক্লজ, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, এবং কি? ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, একটা অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। কারণ যে বাক্যের মধ্যে একটা মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, আমরা সেই বাক্যকে কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স।
চলো একটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমি লিখেছি I have bought a book and the book is read. এই বাক্যটিকে বিশ্লেষণ করে দেখো, আমি কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাতে কি পেয়েছি, যে একটাই মেন ক্লজ থাকবে এবং ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ, এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আমি যে এক্সাম্পলটা তোমাদের সামনে তুলে ধরলাম যে আই হ্যাভ বট এ বুক অ্যান্ড দ্য বুক ইজ রেড, এই বাক্যে দেখো আই হ্যাভ বট এ বুক, এই অংশটা হচ্ছে কি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এবং অর্থের জন্য এই অংশটা অন্য কোন ক্লজের উপর নির্ভরশীল নয়। বাকি আরেকটা অংশ দেখো, বাকি আরেকটা অংশ কি দেওয়া আছে, and the book is red, and the book is red, এবং সে বইটা কি হচ্ছে লাল। এখানে আমি এখানে and দিয়ে করেছি, এখানে আমি and-টাকে বাদ দিয়ে আমি which করে দিলাম, which, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের সামনে। দেখো I have bought a book, I have bought a book which is red, which is red, I have bought a book which is red, তাহলে এই বইয়ের পরিবর্তে বুকটাকে লিখবো না, I have bought a book which is red, which is red। পরের যে অংশটা which is red, এই অংশটা দেখো অর্থের জন্য কি I have bought a book এর উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। which is red যেটা হয় লাল, কোনটা হয় লাল, তাহলে অর্থটা পরিপূর্ণ নয়। তাহলে I have bought a book এই অংশটা কি হচ্ছে মেন ক্লজ, বাকি অংশটা which is red এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা আরেকটা বিষয় কি জানি, সাবঅর্ডিনেট ক্লজকেও তিন ভাগে ভাগ করা যায়, সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। সে বিষয়ে আমি পরে যাব। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সংজ্ঞাটা আমরা কি পেলাম, যে বাক্যের মধ্যে ওয়ান মেন ক্লজ এন্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, that kinds of sentence are called complex sentences। যে বাক্যের মধ্যে একটা মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আমরা সেই বাক্যকে কি বলবো, কমপ্লেক্স সেন্টেন্স। এক্সাম্পলটা কি, I have bought a book which is red। আরো বলা যাবে যে the meeting has started, the meeting has started, which will be announced from 8 am। আর কি এখনো বলা যায়, I have traveled a beautiful place yesterday, I have traveled a beautiful place which is so beautiful। তাহলে একটাই মেন ক্লজ থাকছে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। আমি কি দেখবো, যে একটা মেন ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্যের মধ্যে থাকবে, আমি জেনে নেব সে বাক্যটা কি বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তারপর দেখো 3 নম্বর যে বাক্যটা আছে সেটা বাক্য কি, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা একটু যদি বিশ্লেষণ করি, দেখো যে বাক্যের মধ্যে টু মেন ক্লজ, এতক্ষণ একটা মেন ক্লজ নিয়ে কথা বলছিলাম, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে কথা বলছিলাম, এবার কি বলা হচ্ছে, যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে চলে আসছি তখন কি বলা হচ্ছে, টু মেন ক্লজ জয়েন্ড বাই কনজাংশন, বোথ কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে দুটো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে কি দিয়ে, কোন কনজাংশন দিয়ে। কোন কনজাংশন বলতে যেমন সেটা অ্যান্ড হতে পারে, অ্যান্ড একটা কনজাংশন হতে পারে, বাট হতে পারে, বিইউটি বাট হতে পারে, এই ধরনের কনজাংশন এগুলোকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন। দেয়ারফর, বিকজ, নাইদার নর, আইদার অর, এই ধরনের কনজাংশন গুলো দিয়ে যখন দুটো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যুক্ত থাকবে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো ডাইরেক্ট কোন সেন্টেন্স, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। আমরা এবার উদাহরণটা একটু দেখি, চলো দেখা যাক। দেখো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি, রাম ইজ রিডিং অ্যান্ড স্যাম ইজ সিঙ্গিং। ভালো করে লক্ষ্য করো, আমি লিখেছি রাম ইজ রিডিং
আর একটা and Sam is singing। দেখো এখানে দুটো মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা কি রাম ইজ রিডিং, এটা একটা মেন ক্লজ। দেখো রাম ইজ রিডিং, রাম পড়ছে, স্বয়ং সম্পূর্ণ একটা বাক্য অর্থের দিক থেকে, কোন সাব ক্লজের উপরে নির্ভরশীল নয়। আবার দেখো স্যাম ইজ সিঙ্গিং, স্যাম গান করছে, এই যে স্যাম ইজ রিডিং এটাও দেখো একটা মেন ক্লজ, অর্থের জন্য অন্য কোন সাব ক্লজের উপরে নির্ভরশীল নয়। তাহলে এই যে দুটো সাব ক্লজ, এই যে দুটো মেন ক্লজ, রাম ইজ রিডিং আর স্যাম ইজ সিঙ্গিং, এই দুটো মেন ক্লজ দেখো একটা এই যে অ্যান্ড, এই যে অ্যান্ড কনজাংশন দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এই যে দুটো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যখন একটা কনজাংশন, সেটা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে, কোনো সাব অর্ডিনেটিং কনজাংশন হতে পারে। এখানে যেমন রাম ইজ রিডিং, স্যাম ইজ সিঙ্গিং, এই দুটো বাক্য থেকে অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন দুটো মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোন কনজাংশন দিয়ে যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স। যাকে কি বলা হচ্ছে, যাকে আমরা আর কি বলতে পারি, যেখানে আরো কি যে মোর সাব ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকছে এবং এক বা একাধিক সাব ক্লজও থাকতে পারে, থাকতেও পারে না থাকতেও পারে, কিন্তু আমরা কি মনে রাখবো, দুটো মেন ক্লজ যুক্ত থাকবে কোন কনজাংশন দিয়ে, কোন সাব ক্লজ থাকতেও পারে না থাকতেও পারে। তারপরে 4 নম্বর যে বাক্যটা নিয়ে কথা বলবো, যে বর্তমান আধুনিক ইংরাজি ভাষাতে এই বাক্যের ব্যবহারটা দিন দিন বাড়ছে, সেটা কোন বাক্য, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই যে বাক্যটা কমপ্লেক্স কম্পাউন্ড, এর মধ্যে দেখো এই বাক্যটার মধ্যে কমপ্লেক্স বাক্য ভরা থাকছে, আবার কম্পাউন্ড বাক্য ভরা থাকছে, সে কারণে বাক্যের নামটা দেওয়া হয়েছে কি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যের আমরা কি করে আইডেন্টিফাই করব, যে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, টু মেন ক্লজ, ওয়ান অর মোর সাব ক্লজ, দুটো মেন ক্লজ, দুটো প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর কি হবে, যে এক বা একাধিক সাব ক্লজ থাকবে। তো যে বাক্যগুলোতে দুটো মেন ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, আমরা সেই বাক্যকে কি বলবো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। একটা উদাহরণ নিলে তোমাদের কাছে ব্যাপারটা জলের মতো সোজা হয়ে যাবে। দেখো আমি এখানে লিখেছি কি, when the school was over I went to market and I saw a blind man there। এই যে বাক্যটা আমি লিখেছি দেখো, when the school was over I went to market and I saw a blind man there। এই বাক্যটা হচ্ছে কি কমপ্লেক্স কম্পাউন্ড সেট। এই বাক্যে দেখো আমি I went to market, এটা একটা মেন ক্লজ। আবার দেখো and এর পর আছে I saw a blind man there, এই যে বাক্যটা এটাও একটা মেন ক্লজ। এখানে দুটো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আছে। আর এই অংশটা when the school was over, এই অংশটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি দেখতে পেলাম, এখানে দুটো মেন ক্লজ আছে, একটা I went to market আর একটা কি I saw a blind man there, এবং আর একটা সাব ক্লজ, সেটা কি, সেটা হচ্ছে when the school was over। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে দুটো মেন ক্লজ বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা সাব ক্লজ আছে। এই ধরনের বাক্যকে আমরা কি বলবো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। বর্তমান ইংরেজি ল্যাঙ্গুয়েজে দিন দিন এই বাক্যের ব্যবহারটা বাড়ছে। তাহলে আশা করি তোমরা আজকের এই ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। আমি একটা কথা আবারও বলবো, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, তোমাদের ইংরেজি গ্রামার সম্পর্কে তোমাদের কনসেপ্টটা, ধারণাটা আরো পরিষ্কার হয়ে যাবে। তোমরা বাড়িতে নোটবুক বার করো এবং সেখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিজে নিজে বিভিন্ন ভার্ব দিয়ে, বিভিন্ন অবজেক্ট দিয়ে নিজে নিজে গঠন করার চেষ্টা করো। আবারও বলছি, যত প্র্যাকটিস করবে, ইফ ইউ প্র্যাকটিস ডেইলি ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ গ্রামার। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। দ্যাটস অল ফ্রম দি নলেজ হাব প্রো।